This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভোলাহাটে শব্দবাজি তৈরি হতো, বিধায়ক আগেই জানতেন, আমার ছেলেও শব্দবাজি কিনেছেন, স্বীকার তৃণমূল বিধায়ক সমীর জানার। তবে তার দাবি বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা তা তার জানা নেই। তাহলে কি প্রশাসন সব জেনেও চুপ ছিল? তার কারণটা কি? কিন্তু আগে আপনাদেরকে বিধায়কের বক্তব্য শোনাবো। এখানে যে ব্যবসা করা হতো, এখানে কি লাইসেন্স ছিল? বাজি বিক্রির লাইসেন্স, মানে সেই লাইসেন্স, না বাজি তৈরির লাইসেন্স, না আদৌ কোনো লাইসেন্স কি ছিল? এটা ভাই আমাদের তো সঠিকভাবে জানা নেই। ওরা বলছে আমি ওদের কাছে যেটা পাবলিকলি জেনেছিলাম যে ওদের একটা পারমিশন আছে। কি পারমিশন আছে সঠিকভাবে আছে কিনা এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত কনফার্ম নেই। আর যাদের কাছ থেকে কনফার্ম করার চেষ্টা করছিলাম তারা তো সবাই মারা গেছে বা তাদের অনেকেই হচ্ছে এখন বাইরে। ফলে এইটা এখনো কনফার্মেশন আমার কাছে নেই। আমরা যারা শুনছিলাম যে ওদের নিজস্ব একটা এর মাধ্যমে ওরা বহুদিন থেকে মালপত্র বিক্রি করে, এটুকু শোনা গেছে। কিন্তু কি আছে না হচ্ছে ডিটেলস ভাই আমি এখন বলতে পারবো না। ওকে, দ্বিতীয় প্রশ্ন হলো, স্থানীয় দু একজন মানে অভিযোগ করছে যে এখানে নাকি পুলিশ মাঝে মধ্যে এসেই টাকা নিত এই বাড়িতে, আর আপনার ছেলেও নাকি এখান থেকে বাজি বোম কিনে নিয়ে যেত। এখন ছেলে হোক আর এটা হোক, ওখানে যেহেতু ওরা ওই যে এটাকে ওখানে তুরবি, অন্যান্য বোম, ছোট বোম, এগুলো তো যে কোনো এর থেকে কেনা বেচা করা যায়। যেহেতু ওখানে ওরা বিক্রি করে, যেহেতু এখানে আমার ছেলে কি আর অন্য কেউ পুজো পদ্ধতি যারা হয় তারা সেই ওখান থেকে সংগ্রহ করে থাকে। এটা তো আর নতুন করে কিছু বলার অপেক্ষা নেই। কিন্তু ওখানে ওদের লাইসেন্স আছে কি না কি ব্যাপার সেটা আমাদের সঠিকভাবে জানা নেই, এবং ওরা কি পদ্ধতিতে করছে তাও আমাদের জানা নেই। তাহলে যে বোম বলতে তো আচ্ছা, এটা তো আর মানুষ মারা বোম নয়, এটা এমনি পুজো পদ্ধতিতে যেগুলো ছোটখাটো বোমগুলো হয় সেগুলোকে ওখান থেকে ওরা নিয়ে আসে। তৃণমূল বিধায়কের বক্তব্য শুনলেন, তিনি কি কি জানেন, তিনি কি কি জানেন না সবটা বললেন আমাদের রিপোর্টার সুশোভনকে। কিন্তু স্থানীয়রা যারা দিনের পর দিন সবটা দেখেছেন তারা কি বলছেন একবার শুনুন। জমিটা কি আপনার? হ্যাঁ আপনার জমি। হ্যাঁ, আপনার জমিতে কারা রাখলো এই বস্তাগুলো? আমি বলতে পারবো না, যারা হচ্ছে তার ফ্যামিলি মারা গেছে তার জন্য। এখানে যেন বাজি কারখানা না হয়। ওই যে বাজি কারখানা যে চন্দ্রকান্ত বণিকের, হ্যাঁ বলেছিলাম যে এখন কারখানা করছি না, আর এসব আমার বিপজ্জনক। এটা কি কাগজ লিখে জমা দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল এসডিওর উপরে। কতদিন আগে? ধরো 2 বছর আগে। কি হলো তাতে কিছু কাজ হয়নি, পুলিশ টাকা খেয়ে আমার সামনে গাড়া বসে চলে গেছে। কি করে বলছেন পুলিশ টাকা? হ্যাঁ আমরা দেখেছি, আমার ইয়ের উপর দেখেছি, আমরা বসে বসে। কি দেখেছেন? যে টাকাটা হচ্ছে গুনে নিয়ে চলে গেছে ওরা। কে নিচ্ছে? যেমন সবাই জানে, এমএলএ পর্যন্ত, এমএলএ ছেলে পর্যন্ত এখানে বম কিনতে আসে। কোন এমএলএ? ওই যে সমীর জানা। ভাইপোকে বলার পর ভাইপো আপনি কি বলেন? পিটিশন দিয়েছি তো, কাগজ জমা দিয়েছি তো। আরে আপনার কথা গুরুত্ব দেয়নি পুলিশ, কিছু করেনি, পুলিশ তো টাকা খেয়ে গেছে। মাঝে একবার আপত্তি করা হয়েছিল, ওনা আমরা করিনি, মেজো কাকা আপত্তি করেছিল। কার মেজো কাকা? ওই চন্দ্রকান্তর মেজো কাকা। তারপর আপত্তি করতে থানায় নাকি গেছিল, থানা নাকি পারমিশন দিয়েছে তৈরি হতো। কে পারমিশন দিয়েছে? থানাতে পুলিশ। কি পুলিশ কিসের পারমিশন দিয়েছে? এই বাজি তৈরি করার। মানে বাড়িতে বাজি রাখা না তৈরি করা? বাজিতে বলিস না, গোডাউন করেছে, তারপর সেখানে বাজি তৈরি করতো। এবার পুলিশ কি পারমিশন দেবে বাড়িতে রাখার? গোডাউনে রাখার পারমিশন দিয়েছে। ও যে বাড়িতে রাখতো, পুলিশ কি জানতো? বাড়ি থেকে করা যায় না, একটা আলাদা সাইডে করা যায়। বারুদের কারখানা, একটা বাল বাচ্চার ঘরে তো থাকা যায় না এইভাবে জিনিস। আমি সরাসরি কথা বলবো, আমাদের রিপোর্টার সুশোভন একেবারে স্পট থেকে রয়েছে। সুশোভন, বিধায়কের বক্তব্য দর্শকরা শুনলেন, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনলেন, আশা করি তাদের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে বক্তব্যের তফাৎগুলো। কিন্তু কেন প্রশাসন সব দিনের পর দিন জেনেও চুপ ছিল, কারণটা কি? দেখো, এইটাই সব থেকে বড় প্রশ্ন। আর তার থেকেও যেটা বড় বিষয় সেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে খবর 2022 সালে এই চন্দ্রকান্ত বণিক সে গ্রেফতার হয়েছিল। কেন? অবৈধভাবে বাজি প্রস্তুত করে এই চন্দ্রকান্ত, সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। বাড়ি থেকে 68 কেজি বাজি উদ্ধার করেছিল পুলিশ। তারপর কিন্তু সে যেহেতু গ্রেফতার হয়েছিল, পরবর্তীকালে জামিন পান। জামিন পাওয়ার পরে কিন্তু ডিএম এর কাছে বারবার সে আবেদন করে বাজি প্রস্তুত করার জন্য।
যেহেতু সে আগেই গ্রেফতার হয়েছে আর পুলিশের কাছে খবর ছিল সে অবৈধভাবে বাজি প্রস্তুত করে, তাই কিন্তু থানা থেকে তাকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছিল না। আর সেই জন্যই সে কোনোভাবে কোনো সার্টিফিকেট পায়নি বা লাইসেন্স পায়নি। আর যেহেতু তার লাইসেন্স পায়নি, সে শুধুমাত্র সেলিং লাইসেন্স অর্থাৎ বাজি কিনে বিক্রি করতে পারবে সেই লাইসেন্স তার কাছে আগে থেকেই ছিল, সেটাও ছিল তার স্ত্রীর নামে। এবার 2022 সালে একজন ব্যক্তি অ্যারেস্ট হলো, তারপর সে জামিন পেল, তারপরে 2 বছর সে বারবার আবেদন করছে। কিন্তু এই আবেদনের মাঝখানে সে একদিকে যেমন আবেদন করছে, অন্যদিকে রাতের অন্ধকারে সে কিন্তু বাজি প্রস্তুতও করে ফেলছে। এই জায়গাটাই স্থানীয়দের প্রশ্ন যে তাহলে যখন সে বাজি প্রস্তুতও করে ফেলছে, পুলিশ আবেদনটা চোখে দেখতে পাচ্ছে, তাহলে বাজি প্রস্তুত যখন করছে তখন তাহলে পুলিশের নজরদারি কোথায় বা স্থানীয় প্রশাসন সেখানে কেন তাকে বারবার নজরে রাখেনি? সেই নজরে রাখেনি বলেই এই যে পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ এই জায়গাটাই সবথেকে গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি তার সেলিং লাইসেন্স রয়েছে কিন্তু সে ম্যানুফ্যাকচারিং করছে, আর ম্যানুফ্যাকচারিং করে সে বাজি রাখছে কখনো নিজে যেখানে শোয় তার খাটের তলায়, এমনকি তার গোডাউনে। অর্থাৎ সেলিং লাইসেন্সকে সামনে দেখিয়ে ম্যানুফ্যাকচারিং করা কিন্তু অবাধে চলতো এই অভিযুক্তে। বেশ সুশোভন, তুমি নজর রাখো, আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে ছিলেন, নন স্টপ কভারেজ করছে TV9 বাংলা। আপনাদের জানিয়ে রাখতে চাইবো এখানে কিন্তু বাজি বিক্রির লাইসেন্স ছিল, বাজি তৈরির নয়, এমনটা বলছেন বাংলা বাজি ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান বাবলা রায়। ছিল একটা দোকানদারি লাইসেন্স, এটাও সে পাওয়ার যোগ্য নয়, কারণ একটা দোকানদারি করবার জন্য লাইসেন্স পেতে গেলেও তাকে কিন্তু একটা 16 ফুটের রাস্তা দেখাতে হয়। এর 16 ফুটের রাস্তা ছিল না, এটা 8 ফুটের রাস্তায় কিন্তু দমকল যেতে পারে না। তার মানে সম্পূর্ণই বেআইনিভাবে প্রশাসনের একাংশকে সাথে নিয়ে এরা এই সমস্ত কাজগুলো করছে। ম্যানুফ্যাকচারিং করার না, কখনোই নেই। আমরা তো ম্যানুফ্যাকচারিং লাইসেন্সের প্রশ্নই ওঠে না, ডিএমও দেবে না এবং সেই ক্ষেত্রেতে আমাদের পেশাও দেবে না। কোনোরকমভাবে মোটিভেটেড করে এরা পেয়েছিল। আপনারা জানেন কিভাবে কি করে এরা বার করে, আপনারা জানেন যারা বেআইনি কাজ করে তারা কোন প্রসেসে বের করতে হয় এরা জানেন, আপনারাও জানেন আমিও জানি। 31 লক্ষ মানুষ আতশবাজি বানাচ্ছে, গরিব মানুষ। এবার এই আতশবাজির মধ্যে কে বোম বানাচ্ছে, কে চকলেটটা তো এখন অ্যাপ্রুভ, ধরুন কে ছোড়া বোম করছে, কে জল বোম করছে, সব জায়গায় তো গিয়ে আমাদের 16 জনের কমিটির পক্ষে সম্ভব নয়। পাথর প্রতিমার বিস্ফোরণ স্থলে বাজি ব্যবসায়ী সমিতির চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। এত মানুষের মৃত্যুর দায় কে নেবে প্রশ্ন এলাকাবাসীর। সব লোক মারা গেল, কারণ আমরা বদনাম করবো, আমরা মোতাবেক ভোট দিই, আমি ভোট দিই, আপনি মিথ্যা বললেন স্যার, আপনি মিথ্যা বললেন। আমরা মমতা ব্যানার্জিকে বদনাম করছি না, আমরা মমতা ব্যানার্জিকে ভোট দিই, এটা হাতে বাঁধিনি না, এটা বড় বম তৈরি হয় এখানে। পাথর প্রতিমার ঢোলাহাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের 4 শিশু সহ 8 জনের মৃত্যু। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের দাবি 2022 সালেও 68 কেজি বিস্ফোরক সহ বাড়ি মালিক চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করা হয়েছিল। ঠিক একটু আগে সুশোভন যে কথা বলছিল, তবে গতকালের বিস্ফোরণের জন্য সচেতনতার অভাবকেই দায়ী করছে পুলিশ। একই সঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ জানিয়েছেন বাজি কারখানার লাইসেন্স ছিল কিনা সেটা খতিয়ে দেখে তবেই বলা সম্ভব। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি। 8 জন মারা গেছেন, এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা তো কিছু হতে পারে না। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা রেকর্ড আমরা পেয়েছি। আর কোনো রেকর্ড এদের বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে, আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি, সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি, সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব, যে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন, তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল। এই সচেতনতা বৃদ্ধি,
এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব। কি বলছেন কাকদ্বীপের মহকুমা শাসক, শুনবো। বাজি রাখার আর বাজি বানানো দুটো আলাদা লাইসেন্স, সেক্ষেত্রে কোনো কি লাইসেন্স ছিল এটা কি আপনারা দেখেছেন? সেটা লাইসেন্সের আলাদা পোর্টাল আছে বা লাইসেন্সের ফাইল আছে, সেটা ফাইল দেখে বলতে হবে। এখনই আমি আপাতত সে ব্যাপারে মন্তব্য করতে চাইছি না। বাজি এখানে বোম বিক্রি হয়, বোম বানানো হয়, এটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি অভিযোগ জানিয়ে। সেটা আমার এন্ডে কোনো অভিযোগ আসেনি, যাই হোক এসডিওর এন্ডে আসেনি, সেটা আমরা দেখছি কি এখন কি হয়েছে আমরা একটা দেখে একটা রিপোর্ট আগে দিই। এসডিও কে অভিযোগ জানিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে আমি নিজেই 2 বছর আসিনি, যাই হোক সেটা কথা না, তো হতে পারে সেটা হয়তো ফরওয়ার্ড হয়েছে সেই সময়, সেটা দেখতে হবে। যারা সব থেকে কাছে গিয়েছিল একেবারে স্পটের এবং পুরো আগুনটা নিয়ন্ত্রণে আনে দমকল আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন একবার শুনুন। এলাকার মধ্যে গোজুটে কোনো রকম ভাবে আপনারা জানতেন বা আপনার কাছে কোনো রকম লাইসেন্স নিয়েছিল এরা? সেটা তো ইনকোয়ারি পরে বোঝা যাবে যে তারা লাইসেন্স নিয়েছে কি নেয়নি, এই ব্যাপারে এখন বলা যাবে না, বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যতক্ষণ না ইনকোয়ারি না হবে তখন এই বিষয়ে বলা সম্ভব না। প্রাইমারি যেরকম ভাবে আপনারা দেখলেন কি মনে হচ্ছে কোনো এক্সপ্লোসিভ বা বিস্ফোরণ ঘটেছিল এরকম একটা ঘটনা? আমি তো প্রথমেই বলছি, আমি যখন এসেছিলাম তখন টোটালি ডাম্পিং ডাউন চলছিল, মানে টোটালি আগুন ছিল না, তো সেই হিসাবে আমার বলার পক্ষে সম্ভব নয় যে তখন কি হয়েছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল আপনারা কি দেখলেন? না, আমরা যখন এসেছি এখানে কি আমরা কিছু দেখতে পাইনি অলরেডি, তখন অলরেডি আমরা কি বললাম টোটালি মানে রাস্ট হয়ে গেছে ব্যাপারটা। প্রাইমারি তো একটা জায়গায় বাজি রাখতে গেলে ফায়ারের যে এসওপি রয়েছে সেই এসওপির কোনো কিছু কি আপনারা দেখুন, আমরা এখন কি এসওপি ছিল তখন, কারণ আমরা যখন এখানে এসেছি তখন টোটালি ড্যামেজ হয়ে গেছে, টোটাল বিল্ডিং ড্যামেজ ছিল। এসওপি মেইনটেইন হয়েছিল কি সেটা আমরা না আমরা ইনভেস্টমেন্ট প্রিলিমিনারি কিছু রিপোর্ট নিয়েছি না প্রিলিমিনারি রিপোর্ট এখন যেটা কালকে রাত্রিরে আমরা যেটা যতটুকু দেখেছি এই বিল্ডিং এর সেই রিপোর্টই আমরা রেডি করেছি। পাথর প্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু মিছিল, মৃতের সংখ্যা আরো বাড়তে পারত। বিস্ফোরণ স্থল থেকে মাত্র 10 মিটার দূরে সেই সময় চলছিল কোচিং ক্লাস। মিনিট 10 আগেই ছুটি হয়ে যায়, তার কারণে এই অল্পে রক্ষা 22 জন কচিকাচার। গ্রাউন্ড জিরো থেকে TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। কি বলছেন সেই শিক্ষক? চোখের সামনে তিনি পুড়ে যেতে দেখেছেন তার বৌদি ভাইজিকে। বিস্ফোরণের দায় কে নেবে প্রশ্ন তুলছেন সেই শিক্ষক। মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু জানো তো এই যে যেখানে দুর্ঘটনাস্থল আমার পিছনের দিকে, এই বাড়িটাতেই টিউশনি পড়ানো হচ্ছিল এবং এখানে প্রচুর বাচ্চা ছিল, তাদের তখন ছুটি দেওয়া হয়েছিল, যে কারণেই কথাটা বলা হচ্ছে 8 জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটা 18ও হতে পারত। ধরুন 22 জনের উপরে ব্যাচ ছিল, তো আমি কোনো ভাগ্যবশত আমি এমনি 8টা 15 20 বা 8:30টায় ছুটি দিই। কালকে আমার কি মনে হলো 8টা 20 ছুটি দিয়েছি, কারণ আমি ছুটি দেওয়ার প্রধান কারণ ছিল কালকে কেকেআরে খেলা ছিল, আমি তখন খেলাটা দেখছিলাম, দেখতে দেখতে তো ছুটি দিয়েছি। যখন পড়ানো হয়ে গেছে, এবারে আমি তখন মানে উঠানে পড়াচ্ছিলাম, এই উঠানে মানে এই খোলা জায়গাটাতে, এই উঠানে পড়াচ্ছিলাম। আসুন একদম এই উঠানে পড়াচ্ছিলেন, আমি উঠোনের দিকে তো যাচ্ছি, কিন্তু উঠোনের থেকে দুর্ঘটনাস্থলের জায়গাটা বলবো মানে 10 মিটারও হয়তো না, মানে আমি হেঁটে হেঁটে দেখো চলে এলাম উঠোনে, আমার পিছনের দিকেই কিন্তু দুর্ঘটনাস্থল ছিল। এই জায়গাটা তুমি গরমের মধ্যে পড়াচ্ছিলে, তারপর কি হলো দুর্ঘটনার সময়? আমি 8টা 20-তে ছুটি দিয়েছি। 8টা 20-তে ছুটি দেওয়ার পর আমি ফোনটা এইভাবে, যখন খেলা চলছিল আমি ফোনটা এইভাবে ধরে, আমি এমনি যা গরম লাগছিল বলে আমি আমার বারান্দাতে এখানে পড়ে এসে এইভাবে বসেছিলাম। এবার খেলাটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম সেল ফেটেছে, সেল ফেটে আগুন একদম পুরো আমার উঠানে চলে এসেছে। এইখানটা সামনে আমার মা ওখানে দাঁড়িয়ে ছিল, ওই কল, ওই যে টাইম কলটা ওখানে দাঁড়িয়ে ছিল। ওই যে সেলের যে আগুনটা যদি আমার গায়ে এসে পড়তো, মাথা স্টেট সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যেত। আচ্ছা, তারপর কেন তো মমতা ব্যানার্জি নিত, দেখলাম যে আমার চন্দ্রকান্ত দার বাড়ি মানে রুমে অলরেডি আগুন জ্বলছে। যখন উঠানে দাঁড়ালাম তখন তো দেখতে পেলাম যে আমার বৌদি এবং ভাইজি অলরেডি পুড়ছে। তা বৌজি আমাকে হাত নাড়িয়ে বলছিল যে ভাই ভিতরে আসিস না, ভিতরে আসিস না। আর কি বললাম, তো 6.5 মাসের বাচ্চাটাকে, এবার আমি যদি ভিতরে ঢুকে যাই তখন তো একটা সমস্যা হয়ে যেত, কারণ চন্দ্রকান্ত দার ছেলে মানে অর্ণব হচ্ছে টিউশন থেকে সবাই বাড়ি এসেছে, এবার ও পোর্ট থেকে ওপরের দিকে উঠছে আর মাকে দেখতে পাচ্ছে, আর ও ওখান থেকে আমাকে বলছে কাকা মাকে একটু বাঁচাও, মাকে একটু বাঁচাও, মাকে বার করে নিয়ে আসো, বোনকে বার করে নিয়ে আসো। এবার সেই সময় চন্দ্রকান্ত দা বাইরে থেকে ছুটে ভিতরের দিকে ঢুকছে। বৌদি ভাইজিকে তো ধরতে পারিনি, সব থেকে বড় কথা ভাইপোকে হয়তো আমি বাঁচাতে পারতাম, পারলাম না, এটা আমার ভুল, কারণ আমি ওকে ছুঁয়েও ছিলাম। ওকে যদি ধরে আমি বাইরে নিয়ে চলে আসতাম তাহলে হতো এই মানুষটা, বাচ্চাটা বেঁচে থাকতো। সন্ধ্যার কিছুক্ষণ আগে মানে বাচ্চাটাকে কোলে করে নিয়েছিলাম, নিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে থেকে আমার বাড়িতে এসে কিছুক্ষণ ছিল, তারপর মাকে যে দিয়েছে আমি পড়াতে বসছি। বাচ্চাটার বক্তব্য আপনি শুনছিলেন এবং ভিডিও করছিলেন, বুঝতেই পারছেন তার ফ্যামিলির উপর দিয়ে যেটা গেছে, তার উপর দিয়ে যেটা গেছে।
এইখানে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে গেছে, আপনারা কেউ কিছু জানতেন না? এমনি ও বলছিল যে স্বাভাবিকভাবে খুব অল্প বাজি করতো, যে বেশি বাজি করতো সেরকম ইনফরমেশন কার কাছে ছিল না। কোনো ভিডিও করছিলেন, ওই ছেলেটার ভিডিও যখন আপনি করছিলেন ওই ছেলেটা একটা প্রশ্ন করেছিল, শুনেছেন? কি প্রশ্ন করলেন? এই ঘটনার দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর আছে আপনার কাছে? আমি বলি আপনাকে বলি, ওর বাড়ি 3 হাত দূরে। হ্যাঁ, ওর বাড়ি 3 হাত দূরে, আমার বাড়ি 6 কিলোমিটার দূরে। যদি এই বিষয়টা এই বুথ থেকে কোনোদিন কেউ ইনফরমেশন নিয়ে আমাদেরকে জানাতো, আমরা তো জানি না। আচ্ছা, জানলে এই ধরনের জিনিসকে প্রশ্রয় দিতাম না। দলবন্ধ নির্বিশেষে আমরা চাই যে সব মানুষ শান্তিতে থাকুক। মানে বলছেন আপনারা কিছু জানতেন না, জানলে স্টেপ নিতেন, আজকে জানলেন। ছেলেটা আপনার মুখের সামনে দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন তুলছে এই ঘটনার দায় কে নেবে। 8 জনের মৃত্যু হয়েছে, সে চোখের সামনে তার বৌদিকে ভাইজিকে পুড়তে দেখেছে, হাত নাড়াচ্ছে, বাঁচাতে পারেনি। বাচ্চাটা ছেলেটাকেও হয়তো বাঁচাতে পারতো, কিন্তু সে নিজের প্রাণের ভয় যেতে পারেনি। আজ যেটা 8 হয়েছে সেটা আজ 18ও হতে পারতো। এবার কি আটকাবে? এবার অবশ্যই এই ধরনের বিষয়গুলো তো আমরা কোনোভাবে। এই ভিডিওটা যেটা করলেন সেটা কি পাঠাতে পারবেন? যারা যে প্রশ্নটা করলো, যাদের উদ্দেশ্যে প্রশ্নটা করলো, সেটা পাঠিয়ে দেবেন? ওকে আগে একবার তুলে নিয়ে গিয়েছিল, সেখানে লিখিত নিয়েছে, সেখানে বেশ তারপরে প্রায় 1 থেকে 1.5 বছর মতো বন্ধ ছিল। তারপরে যে আবার ফিরে করছে, যদি স্থানীয় মানুষজন আমাদেরকে ইনফর্ম না করেন। আমি দায়িত্বে আছি বলে কি সারা রাজ্যের আমার এখানে 15টা মেম্বার, এত বড় অঞ্চল, সারা রাজ্যে না, নিজের অঞ্চলের দায়িত্বটা নেবে, সেটার জন্যই আমার প্রশ্ন করা ছিল। আমার অঞ্চলে সারা বুথগুলো বলো, অঞ্চল ইয়ে নয়, রাজ্য নয়, সারা বুথগুলো, সারা 15টা বুথ আছে, সেই 15টা বুথে তার একদম কোথায় কি হচ্ছে, 15টা বুথের মধ্যে একটা বুথেও কোনো ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে প্রশ্ন তো করতেই হবে। একদম একদম, অনেক ধন্যবাদ। পাথর প্রতিমায় বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে এনআইএ তদন্তের দাবি বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা বিজেপি সাংসদ সৌমিক ভট্টাচার্যের। গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বোম আর বারুদের উপর বারুদের স্তূপে বসিয়ে রেখেছে, এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি, স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা পর্যন্ত পায়নি এরকম অপদার্থ হোম মিনিস্টার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন, সমস্ত কিছু তো তিনি জানেন। এত বড় বিস্ফোরণ ঘটলো, তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরক, এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমা হল, আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না? এতটা অপদার্থ? নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা যাতে এগুলো করতে পারে? এর তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব, এবং আমি চাইব যে এর সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত। গোটা দক্ষিণ 24 পরগনাটা, আর এখন এই মুহূর্তে উত্তর 24 পরগনার টার্গেট হয়েছে, এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের অভয়ারণ্যে পরিণত করার চেষ্টা করছে। পাথর প্রতিমায় বিস্ফোরণে বিজেপির এনআইএ তদন্তের দাবিকে কটাক্ষ শোভনদেব চট্টোপাধ্যায়। বিরোধীদের বিরুদ্ধে ফের অপপ্রচার কুৎসার অভিযোগ তৃণমূল নেতার। এনআইএ, ইডি, সিবিআই ছাড়া কিছু জানে না। সাকসেস রেট কি আছে? ইডি হোক, সিবিআই হোক, এগুলো করা হয় যে একটা দীর্ঘদিন ধরে এনকোয়ারি চলবে এবং তারপর রাজনৈতিক সুবিধা হবে, কিছু বলার সুবিধা হবে, এছাড়া আর কিছু না। আর এরই মধ্যে আমাদের কাছে খবর আসছে গুজরাটের বনসকাঁঠায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এখনো পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর। রক্তিম রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রক্তিম, ঠিক এখন অব্দি কি জানা যাচ্ছে, কি ঘটছে সেখানে? দেখো, গুজরাটের যে কারখানাটায় 17 জন মারা গেছে, সেখানে কিন্তু 30 জন কর্মী কাজ করতেন এবং একটা গোডাউনে কিন্তু বিস্ফোরণ ঘটে। 30 জনের মধ্যে 17 জন মারা গিয়েছেন, এবং তার মধ্যে বাকি যে 13 জন রয়েছে তার মধ্যে 10 জন কিন্তু সিভিয়ারলি ইনজিওর্ড, এবং তাদের কিন্তু লাইফ রিস্ক রয়েছে এমনটাই শোনা যাচ্ছে সূত্রে খবর। বাকি 3 জনের এখনো খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যে কিন্তু কালেক্টর সহ গুজরাট পুলিশ কিন্তু ইতিমধ্যে তৎপরতায় কাজ করছে, দমকল কাজ করছে। পাশাপাশি শোনা যাচ্ছে, এবার সূত্রে খবর যেটা প্রাথমিক অনুমান দমকলের, সেটা বয়লার ব্লাস্ট করে কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে। সব মিলিয়ে কিন্তু এই গোটা ঘটনা কিন্তু রীতিমতো হাড়হিম করা ছবি। ধন্যবাদ রক্তিম। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। পাথর প্রতিমা আমরা নজর রাখাচ্ছিলাম, তার মধ্যেই গুজরাটের বাজি কারখানায় বিস্ফোরণের খবর আসছে এবং বলা যায় মৃত্যু মিছিল। এখনো পর্যন্ত রক্তিম যেমনটা জানাচ্ছিলেন, 30 জন সেই কারখানায় কাজ করেন, তার মধ্যে 17 জনের মৃত্যু হয়েছে এবং 10 জনের অবস্থা আশঙ্কাজনক। লাইফ রিস্ক রয়েছে তাদের এখনো অবধি যেটা জানা গেছে। তবে এই ক্ষেত্রে বেশ কিছু বিষয় সামনে আসছে, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাইবো। বিজেপিকে নিশানা করেছে ইতিমধ্যে তৃণমূল। বিজেপি নেতাদের নজর কি শুধু দক্ষিণ 24 পরগনাতেই থাকবে নাকি গুজরাটের দিকেও পড়বে? বাংলার ক্ষেত্রে হলে আইন শৃঙ্খলার ব্যর্থতা, বাংলার ক্ষেত্রে হলে মুখ্যমন্ত্রীকে দোষারোপ, বাংলার ক্ষেত্রে হলে
পুলিশ অপদার্থ আর গুজরাটের বেলায় দুর্ঘটনা, তাই না? সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের সেই পোস্ট অবশ্যই আমাদের নজর রয়েছে। দেবাংশুর এই পোস্ট, যেখানে বাংলায় একটার পর একটা যখন ঘটনা ঘটছে, তখন শাসক দলের দিকে যখন বিজেপির এই কটাক্ষ, তখন গুজরাটের ঘটনা নিয়ে দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট। পরে খবরে নজর রাখি। নদী থেকে মিলল কার্তুজ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের খবরগা এলাকার ঘটনা এটি। দোলনচা নদীতে এখন গুলি খুঁজতে ব্যস্ত স্থানীয়রা। ভাবতে পারছেন, 50টিরও বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। ছবিটা দেখাচ্ছি। গতকাল বিকেলে এলাকার বাচ্চারা নদীতে গুলি খুঁজে পায়, আর তারপরই স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। আরও কিছু গুলি খুঁজে পাওয়া গেছে। আজকে আবারও সকাল থেকে এলাকাবাসীরা নদীতে নেমে পড়েছেন। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।